আমি খবর পেলাম তোমার জন্য নাকি সম্বন্ধ এসেছে। আমার ওই সম্বন্ধটা পছন্দ নয়। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু এখন কি করবে? পালিয়ে গিয়ে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ডের এত সাহস আছে? ওকে বাদ দাও, তোমার এত সাহস আছে? এবার বুঝতে পেরেছি আমি, ও হঠাৎ করে আমাকে বিয়ে করার জন্য রাজি কি করে হয়ে গেল। ওরা দুজন মিলে আমাকে ব্যবহার করেছে, শুধু ঠকিয়েছে আমাকে। ওরা দুজনে ঠকিয়েছে আমায়। কিন্তু আমিও ছাড়বো না ওদেরকে। আমি তো প্রতিশোধ নেবই। এতদিন আমার ভালোবাসা দেখেছে ও, এবার ঘৃণা দেখবে। দেখো তোমার বস ফোন করছে। তুলনা, আমি আসছি। অ্যাকচুয়ালি আমি বসকে বলেছি আমি মার্কেটিং এর কাজে বাইরে আছি। তুলনা, অদ্ভুত মহিলা তো। তোমার অফিসে আর কেউ নেই নাকি? এর সাথে তোমার অ্যাফেয়ার নেই তো? আর যদি অ্যাফেয়ার থাকেও তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ফিয়ান্সে এতই হ্যান্ডসাম যে তার বসের সাথেও সম্পর্ক আছে। বাজে কথা বলো না তো। 2 বছর ধরে বাড়িতে কথা বলতে পারোনি, বিয়ের ডেটও তো ফিক্স করতে পারলে না। আচ্ছা, এবার প্রমিস করছি যে বাড়িতে বিয়ের কথা অবশ্যই বলবো, আর তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। শোনো না, আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার করে দাও। স্নানটা করে নাও, আমি খাবারটা রেডি করছি। ঠিক আছে। হ্যাঁ দাদা, এই দাদা 2-3 দিন পর জেনে যাবো ওরা কোথায় আছে। দাদা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না ওরা। হ্যাঁ আমি আসছি দাদা। হ্যাঁ। আরে বাবা, কেউ এসো, ওই ঝোপের মধ্যে লাশ পড়ে আছে। আরে কেউ এসো, আমার কথা শোনো। ওখানে ঝোপের পেছনে লাশ পড়ে আছে, কেউ দেখো। আরে কেউ শুনছেই না। আরে এই তো, ও বাবা, ও বাবা, বাবা আমার সঙ্গে চলো। ওখানে একটা লাশ পড়ে আছে, চলো আমার সঙ্গে। বলছেন কি? আমি সত্যি বলছি, ওই ঝোপের পেছনে একটা লাশ পড়ে আছে। চলো, চলো, দেখাচ্ছি। আরে সবাইকে বলছি, কেউ শুনছে না। দেখো কাণ্ড। ও বাবা, শোনো শোনো, আমার সঙ্গে চলো একটু। ওখানে ঝোপের পেছনে লাশ পড়ে আছে। আরে শোনো বাবা, আমার সঙ্গে চলো। ওখানে ঝোপের পেছনে লাশ রয়েছে, একবার শোনো না। ওই তো, ও ভাই, ও ভাই শোনো না। দাঁড়াও, আমার কথা শোনো। ওখানে লাশ রয়েছে, ঝোপের পেছনে লাশ আছে। দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে শোনো না, আমার কথা শোনো। সবার কি হয়েছে বুঝতেই পারছি না, সকলে পাগল হয়ে গেল। সকলকে বলছি যে ওই ঝোপের পেছনে লাশ পড়ে আছে, আমার সঙ্গে গিয়ে দেখো। কিন্তু কেউ আমার কথা শুনতেই রাজি নয়। আরে তোমার কোনো আত্মীয়র সঙ্গে এরকম হলে তখন তুমি বুঝবে। একবার চলো, একবার চলো, গিয়ে দেখো ওই ঝোপের পেছনে লাশ পড়ে আছে। একজনের প্রাণ চলে গেল, কিন্তু কারোর পরোয়াই নেই। আরে কখন থেকে চিৎকার করছি, যেখানে ঝোপের পেছনে লাশ পড়ে আছে। আরে কেউ এসো, এসে একটু দেখো। এসো বাবা, এসো। এখানে দেখো লাশ পড়ে আছে, একটু দেখো।
হয়েছে আপনি এসেছেন? ওই পাতার নিচে লাশ রয়েছে। কতক্ষণ ধরে লোকজনকে ডেকে আমি বলছি যে এখানে এসো, লাশ পড়ে আছে, একবার এসো। এই দেখো দেখি। বডিটা বাইরে নিয়ে এসো। এ তো দেখছি সেই অমৃতা মেয়েটি, যার দাদা ওর কিডন্যাপ হওয়ার কমপ্লেন করেছে। আচ্ছা এটা বলুন, আপনি লাশটা কখন দেখলেন? মেন রোড থেকে এই জায়গাটা বেশ খানিকটা দূরে, আর ওখান থেকে এখান পর্যন্ত লাশ টেনে আনারও কোনো চিহ্ন নেই। তার মানে লাশ এখানে তুলে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 2-4 জন এতে জড়িত আছে। আবার এমনটাও হতে পারে যে ওই খুনিকে অমৃতা চিনত, ওর সঙ্গেই এখানে এসেছে, আর তারপর মার্ডার হয়েছে। বডি পোস্টমর্টমের জন্য পাঠাও। ইয়েস স্যার। তাড়াতাড়ি। আমার ছেলে তার নিজের বোনেরই শত্রু হয়ে গেছে। যদি ও কিছু করে থাকে না, তাহলে ওকে কিছুতেই ছাড়বেন না, ওকে উপযুক্ত শাস্তি দেবেন, ওকে কিছুতেই ছাড়বেন না। ইন্সপেক্টর বাবু, এই কথাটা শুনে আমার খুব আফসোস হচ্ছে যে আমি ওকে মারতে পারিনি। এবার আমাদের ইনভেস্টিগেশন করতে দাও। তুমি যদি খুন করে থাকো তাহলে তার জন্য তোমায় পস্তাতে হবে। হ্যাঁ, তাহলে জ্ঞান বাবু, অমৃতার সঙ্গে তুমি কি করেছো? বলো। স্যার স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমি শুধু এটুকু জানি যে অমৃতা রত্নেশের সাথে পালিয়েছে। স্যার হতে পারে এখানে রত্নেশ বা ওর দাদা নিরঞ্জনের হাত আছে স্যার। আমি কিছু করিনি স্যার। পরশু সন্ধ্যাবেলা কোথায় ছিলে তুমি? স্যার 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 পরশু তো আমি পুরো দিনটাই আমার বাগদত্তার সাথে ছিলাম স্যার। তোমার সেলফোনটা দাও। দাও। এই যে স্যার। স্যার, অমৃতাকে বিয়ে করেছিলাম আমি, কিন্তু আমি জানতাম না যে ও আর জ্ঞান মিলে আমাকে ঠকাচ্ছিল। কিছুদিন আগে ওদের দুজনকে আমি বাইকে বসে যেতে দেখেছিলাম রাস্তা দিয়ে। স্যার, যাতে আপনারা আমাকে সন্দেহ না করেন তাই আমি নিজে থেকে এখানে এসেছি সবকিছু বলে দিতে। সত্যি কথা বলতে স্যার, অনেক রাগ হয়েছিল ওদের দুজনকে একসাথে দেখে। তারপরে জানতে পারলাম অমৃতা আর এই পৃথিবীতে নেই। স্যার, অনেক ভালোবাসতাম আমি অমৃতাকে, আর সেই জন্য তুমি ওকে মেরে ফেলেছ। স্যার, আমি যদি মারতাম তাহলে কেন আমি নিজে সেখানে আপনার সামনে সারেন্ডার করতাম? সারেন্ডার করে তুমি আমাদের উপকার করেছো নাকি? আর যেখানেই লুকোতে সেখান থেকেই তুলে আনতাম। স্যার, এই ফোন রেকর্ড অনুযায়ী 3টে সাসপেক্ট মার্ডারের সময় কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল না স্যার। আর যে জুতোর চিহ্নটা পাওয়া গেছে সেটাও কারো জুতোর সাথে মিলছে না। এর মানে হলো এই প্ল্যানটা খুবই চিন্তা ভাবনা করে করা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে রতনের হাত থাকতে পারে, কারণ অমৃতাই কিন্তু রতনের সাথে প্রথম পালিয়েছিল। আর যখন অমৃতা ওকে ছেড়ে চলে যায়, তাহলে ওর তো পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল, যেটা ও করেনি। রাইট। আর তৃতীয় কথা এটাই যে ও অমৃতাকে খুন করার নিজস্ব কারণ আছে। এ কথা তো রতনও জানতো যে অমৃতার যদি কিছু হয়ে যেত তাহলে সন্দেহ ওকেই করা হবে। এমনটা হতে পারে, আবার নাও হতে পারে। এছাড়াও এতে নিরঞ্জনেরও হাত থাকতে পারে, কারণ ওরও এরকম একটা মোটিভ ছিল। তুমি একটা কাজ করো, সকলের কল আর অ্যাক্টিভিটির ওপর নজর রাখো। ইয়েস স্যার। ওকে। বাহ,
তোমার বস কেমন আছে? উনি একটা বড় ছুটিতে গেছেন। হ্যাঁ, কালকে টিভি নিউজে আমি দেখতে পেলাম সেটা। অন্য কেউ হবে ওর মতো দেখতে। যে মারা গেছে সে তোমারই শহরের ছিল, আর ওই গ্রামেই থাকে যেখানে তুমি থাকতে। কালকে তোমাকেও তো পুলিশ ডাকলো জিজ্ঞাসাবাদ করার জন্য। দেখো, তুমি একদম বেশি কথা বলো না, বুঝেছো? যবে থেকে ও মারা গেছে তোমার বসেরও তো কোনো ফোন এলো না। সেদিনকে তুমি তোমার ফোনটা ভুলে অফিস চলে গেলে। বলতেটা কি চাও তুমি? আমি এটা বলতে চাইছি, ওই দিন যে তুমি তোমার ফোনটা ফেলে গেলে, আমি তোমার ফোনটা চেক করেছিলাম আর সব ফটো দেখে নিয়েছি। সত্যি করে বলো, তুমি ওকে মেরেছো তাই না? রেণুকা, তুমি অনেক বেশি জেনে ফেলেছো। এবার তোমার ওই একই অবস্থা করতে হবে। এই দাঁড়া দাঁড়া। সমস্ত সত্যিটা জানার পরে রেণুকা আমাদের ফোন করেছিল। ভালো হয়েছে আমরা সময়ে পৌঁছে গেছি, নইলে ওকেও মেরে ফেলতিস। এই শোনো, নিয়ে চলো একে। এই চল। তুই তো অমৃতার সঙ্গে রিলেশনশিপে ছিলি, তাহলে রেণুকা আবার এলো কিভাবে? আর তুই অমৃতাকে মারার প্ল্যান করলি কেন? বল। আমি বলছি স্যার, আমি বলছি স্যার, আমি অমৃতার সঙ্গে সম্পর্কে অবশ্যই ছিলাম, আর তখনই আমার রেণুকার সাথে দেখা হয়। রেণুকাকে ভালোবেসে ফেলেছিলাম স্যার, আর অন্যদিকে অমৃতা আমাকে বিয়ে করার জন্য প্রেশার করছিল স্যার। আমি যদি অমৃতার কথা শুনে ওকে বিয়ে করতাম, তাহলে ওর দাদা নিরঞ্জন আমাকে প্রাণে মেরে ফেলতো। আমি কি করতাম? তখন আমি প্ল্যান করলাম, আর সেই প্ল্যান মাফিক অমৃতা চিরকালের জন্য আমার থেকে দূরে সরে যেত, আমার পিছু ছেড়ে দিত। তাহলে অমৃতা রতনকে বিয়ে করতে কেন প্রস্তুত হলো? হ্যাঁ স্যার, এটাই তো আমার প্ল্যান ছিল। আমি অমৃতাকে বোঝালাম যে তোমার দাদা নিরঞ্জন যদি আমাদের সম্পর্ক সম্পর্কে জেনে যায়, তাহলে ও আমাকে আর আমার পরিবারকে প্রাণে মেরে দেবে। আর একইভাবে তোমার দাদা নিরঞ্জন তোমার আর রত্নেশের সম্পর্কে জানতে পারলে ও রত্নেশের পিছনে যাবে, আর তখন তুমি আমার কাছে চলে আসবে। আমরা বিদেশে চলে যাব, আর একসাথে থাকবো, নাম বদলে খুশিতে থাকবো। আর হলো তাই। নিরঞ্জন যখনই রত্নেশের ব্যাপারে জানতে পারলো, ও ওর পেছনে দৌড়লো, আর অমৃতার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলো, আর নিরঞ্জন রত্নেশকে মারতে দৌড়লো। স্যার, আমি 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 অমৃতাকে এত তাড়াতাড়ি প্রাণে মারতে চাইনি। আরে কি করতাম আমি? ও ঝামেলা তৈরি করেছিল, মারতে হলো আমাকে। দেখো, তুমি এতদিন আমাকে যা বলেছো আমি সব করেছি। এবার তুমি আমাকে বিয়ে করবে আর বিদেশে নিয়ে যাবে, না হলে আমি দাদাকে সব বলে দেব। এসো এসো অমৃতা। এটা আমাকে কোথায় নিয়ে এলে তুমি? অমৃতা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? বাহ, বুঝতে পারছি না এই আঁচলটা তোমার সৌন্দর্য বাড়াচ্ছে নাকি লোকাচ্ছে। চোখ বন্ধ করো। তাই আমি ভাবলাম আমাকে খুব তাড়াতাড়ি অমৃতাকে প্রাণে মারতে হবে, যাতে আমি রেণুকার সাথে খুব ভালোভাবে থাকতে পারি। আর যদি রত্নেশ যদি কাউকে কিছু বলতো, তাহলেও কেউ ওকে বিশ্বাস করতো না। আমি ভেবেছিলাম যে অমৃতার খুনের দায় এলে ওটা রত্নেশের ঘাড়ে পড়বে, আমি বেঁচে যাব।
আর রেণুকার সাথে শান্তিতে থাকবো। কিন্তু এই রেণুকা ও আমাকে ফাঁসিয়ে দিল স্যার। রেণুকা তোকে ফাঁসায়নি, বরং রেণুকা আইনকে সাহায্য করেছে, আর তুই এবার পস্তাবি। ষড়যন্ত্র নিজের উদ্দেশ্য সফল করার এমন এক রাস্তা যা সব সময় অন্যায়, প্রতারণা, লোভ আর অপরাধের মাঝখান দিয়েই আসে। কিন্তু এটাও সত্যি যে শেষে জয় সত্যেরই হয়। অমৃতা যে এই ষড়যন্ত্রের অংশ ছিল, এখন সে নিজেই জ্ঞানের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছিল। আর জ্ঞান যে এই সমস্ত জাল বিছিয়েছিল আর অন্যদেরকে ঠকাচ্ছিল, সেও নিজের প্রেমিকা রেণুকা সত্যের সামনে দাঁড়াতে পারে। আর আজ সে গড়াদের পিছনে। এখন প্রশ্ন হলো এটাই যে জ্ঞান এই সবকিছু কেন করলো? সে যদি চাইতো তাহলে সে অমৃতাকে সব সত্যি কথা বলে দিয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিতে পারত। এখন এই সব কিছুতে রজনীশের কি দোষ ছিল? অমৃতা ওকে ব্যবহার করছিল, কারণ সে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু এত সব কিছু করার পরেও কারোর হাতেই কিছু এলো না। এই কাহিনীতে যদি সত্যি কারোর প্রশংসা করতে হয় তাহলে সে হলো জ্ঞানের প্রেমিকা। সে নিজের স্বার্থের ব্যাপারে না ভেবে সে সত্যের পাশে দাঁড়িয়েছিল। যদি এইভাবেই আমরাও সত্যের পাশে দাঁড়াই তাহলে সেই দিন দূরে নেই যখন আমাদের সমাজে অপরাধ অনেকখানি কমে যাবে। এই সংবাদ দিয়ে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। ক্রাইম থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।